কখনো আপনাদের জীবনে এরকম হয়েছে কি যে হাতের মুঠোর মধ্যে ঠিকানা, অথচ হাজারো কারণে সেখানে পৌঁছতে আপনার সময় লেগে গেছে বেশ কয়েকটা বছর? গত কয়েকটা দিন ধরে আমার ভিতরেও ঠিক এই রকমই কিছু চলছিল। তাই শেষমেশ যা হয় হোক, ঘুরে আমি আসবই এইটা ভেবে এবার বেরিয়ে পড়লাম হাতের একদম কাছেই অত্যন্ত পরিচিত এমনই একটা ঠিকানার খোঁজে, যেখানে যাব করেও গত 3 বছরে আমার যাওয়া হয়ে ওঠেনি। সবাই চেনেন, বুঝেও গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমাদের সবার চেনা মৌসুনী আইল্যান্ডে। আমার বাড়ি থেকে ট্রেনে মাত্র 3.5 ঘন্টার রাস্তা, অথচ একই সাথে গ্রাম বাংলার সবুজ মানচিত্রে একটা সরু সাপের মতো আঁকাবাঁকা নদী, কিংবা এক ফালি সমুদ্র তট, এক চিলতে নীল আকাশ, আর কিছুটা প্রকৃতি প্রেমের আবেগ মেশানো একটা নতুন স্বাদ নিতে আমি এতদিন পরে সত্যিই যাচ্ছি। এখন কোথায় থাকবো, কি কি আছে সেখানে, কতটা এক্সাইটিং জার্নি, খরচ কত, সবই বলবো। জানি আপনাদের হাতে সময় তো খুব অল্প, তাহলে চলুন দেরি না করে এবার চটপট শুরু করি সেন ডায়েরির পাতায় মৌসুনী দ্বীপের গল্প। সকাল 7:45, সুভাষগ্রাম স্টেশন থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে বসেছি। শনিবার হলেও বেশ ভালোই ভিড়। একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে আমার ট্রেন। বারুইপুর পেরোতেই এখানকার বিখ্যাত পেয়ারা বাগানগুলো চোখে পড়ছে। সাউথ সেকশনের সব পেয়ারা কিন্তু এখান থেকেই আসে। বাইরের আকাশে মেঘেরা যেন ট্রেনের সাথে সাথে রেস লাগিয়ে ছুটে চলেছে দক্ষিণে, যেন কে আগে পৌঁছাবে সমুদ্রে সেই নিয়ে কম্পিটিশন চলছে। আর ট্রেনও দুরন্ত গতিতে একের পর এক স্টেশন পেরিয়ে ছুটে চলেছে নিজের গন্তব্যে। কখনো একটা পাতলা হাওয়ার টানে, কখনো বা ওই দূরের মেঘগুলোর টানে, কিংবা দুপাশে চোখ জুড়িয়ে যাওয়া সবুজ ধান ক্ষেতের টানে। মন এখন সত্যি কেমন বাঁধন ছাড়া হয়ে উঠেছে। এই অনুভূতিটা যে কেমন, আমি সেটা বলে বোঝাতে পারবো না। ছোটবেলায় ট্রেনে চড়ে স্কুলে যাওয়ার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বারবার। আহা, অপূর্ব। নামখানা স্টেশনের বাইরে বিশাল লম্বা লাইন, টোটো আর অটোর। ছুটির দিন, বিভৎস ভিড়। সবাই এসছে কিন্তু মৌসুনী আর বকখালিতে ঘুরতে। আমিও সঙ্গে এসেছি, তবে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি রিজার্ভ করে নিচ্ছি। শেয়ার করলে দেরি হবে একটু, কারণ আমার হাতে সময় নেই একদম, বিশাল দেরি হয়ে গেছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে রিজার্ভ করে বেরিয়ে যাচ্ছি। শেয়ারে কত, রিজার্ভে কত ভাড়া, কোথায় নামবেন, যেতে যেতে বলছি। আর দেরি করব না, চলুন। একটা ভ্যাপসা গরমও কিন্তু চারদিকে। সামনে ওই যে হাতিয়ানা দুয়ানিয়া ব্রিজ, আর নিচে হাতিয়ানা দুয়ানিয়া নদী। এর উপর দিয়ে আকাশের মেঘাচ্ছন্ন গম্ভীর ছবিটা চোখ টেনে নিচ্ছে। আর চারপাশে ওই সবুজের কথা তো বললামই না। সারা পৃথিবীর সবুজ উঠিয়ে যেন এখানে এনে রাস্তার চারপাশে, মাঠে ঘাটে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে প্রকৃতি। তো যেটা বলছিলাম যে যদি আপনি স্টেশনের বাইরে থেকে যদি কোনো টোটো বা ম্যাজিক আপনি রিজার্ভ করে নেন, তাহলে কিন্তু ঘাট অবধি, মানে ফেরিঘাট অবধি আপনার চার্জ পড়বে মোটামুটি 420 টাকা। আর যদি আপনি শেয়ারে যান, মানে শেয়ারে বলতে ধরুন 7 জন মিলে শেয়ারে, তাহলে সেক্ষেত্রে আপনার পড়বে পার হেড 70 টাকা।
তবে আমি বলবো যারা তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করছেন, মানে সময় বাঁচানোর চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে রিজার্ভ করে নিয়ে যাওয়াটাই বেটার। কারণ শেয়ারে যেতে গেলে কতক্ষণে শেয়ারে পুরো গাড়ি ভর্তি হবে সেটাও একটা ব্যাপার। হুজ্জাতির ঘাট এখানকার অনেকগুলো ঘাটের মধ্যে একটা। শাসমলবাদ ফেরিঘাট থেকে ফেরি ধরে বাগডাঙ্গা নেমে সেখান থেকেও আপনারা যেতে পারেন। এখান থেকে নৌকা ছাড়ে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর, ভাড়া পড়ে মাত্র 5 থেকে 10 টাকা। 35 জন না হলে ছাড়ে না কিন্তু। আমার কিন্তু বেশ এক্সাইটিং লাগছে এটা ভেবে যে একসাথে ট্রেন, তারপর গাড়ি, তারপরে আবার নদী, আবার যাচ্ছি সমুদ্রে। শুধু প্লেনটাই বোধহয় বাকি ছিল এই গোটা জার্নিতে। দারুণ লাগছে কিন্তু। ঘাটে নেমে আবার টোটো রিজার্ভ করলাম। ভাড়া নিল 175 টাকা। শেয়ারে গেলে এই ভাড়াটাই আপনার পড়তো মাথাপিছু 35 টাকা। ঘাট থেকে মৌসুনী আইল্যান্ড মোটামুটি ধরুন সময় লাগে 30 মিনিট। তবে চারদিকে শস্য শ্যামলা বাংলার সবুজে গা ভাসিয়ে দেওয়ার জন্য এই 30টা মূল্যবান মিনিট কিন্তু যথেষ্ট। অগত্যা ফাইনালি এসে গেলাম। এই তো আমার ওয়েলকাম ড্রিঙ্কস। বহুদিন পর মিষ্টি নারকেলের জল খেলাম, মানে ডাবের জল। কারণ আমার বাড়ির সামনে যে নারকেল গাছগুলো আছে সেখানকার ডাবের জলগুলো না একটু নোনতা হয়, কিন্তু এই জলটা দেখছি প্রচণ্ড মিষ্টি। উল্টোটা হওয়ার কথা ছিল, কারণ আমাদের ওদিকে জলটা মিষ্টি হওয়ার কথা, এটা সমুদ্রের পাড়ে বলে নোনা জল হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হয়ে গেছে উল্টো। যাই হোক, আচ্ছা ঘরটা দেখিয়ে দিই। একটা কিং সাইজ বেড, এখানে আমার মতো চেহারার 3 জন হয়ে যাবে, আর যদি অ্যাডাল্ট সাইজ হয় খুব তাহলে 2 জন। এখানে একটা আয়না আছে। বাথরুম মোটামুটি আমার ক্লিনই লেগেছে। কোমোড, এখানে উপরে শাওয়ার, জেট স্প্রে, কল, অল আর গুড। ওখানে একটা প্লাগ পয়েন্ট, আর একা থাকার জন্য এটুকু যথেষ্ট, এর থেকে বেশি কিছু লাগবে না। প্রকৃতি কত সুন্দর আমি তাই ভাবি। দূরে আকাশটা চকচক চকচক করছে নীল, আর ওই যে জলের উপর দিয়ে মনে হচ্ছে যেন একটা কালো ছায়া পুরো জলটাকে কেটে 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 বেরিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু মেঘের ছায়া, উপরের ওই মেঘের ছায়া। আর তার সাথে সাথে দূরে নৌকোগুলো ভাসছে, দুলছে রীতিমতো। মনে হচ্ছে সেই প্রচণ্ড জলের তোড়ে নৌকোগুলো যেরকম দোলে সেরকমভাবে দুলছে। আর দূরে বঙ্গোপসাগর, আর এই সামনে হচ্ছে জম্বুদ্বীপ। জলে চড়া পড়ে গেলে এইখানটাতে জম্বুদ্বীপে যাওয়াটা আরও অনেক ইজি হয়ে যায়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনাতে, জম্বুদ্বীপের ঠিক ওপারটাতে। ওখানে হচ্ছে বঙ্গোপসাগর, মানে সামনে এই জম্বুদ্বীপের জন্য কিন্তু পুরোপুরি বঙ্গোপসাগরটাকে দেখা যায় না। আর আমার একদম পূর্ব দিকে ওদিকে হচ্ছে আমাদের বকখালি। এই হচ্ছে এখানকার ভৌগোলিক মানচিত্র। এখনও এই মুহূর্তে জোয়ার রয়েছে, তবে চান যে করতে পারবো সেটা এখনও ভাবিনি। মানে জোয়ারের সময় সাধারণত আমি কোনো সমুদ্রে গিয়ে জলে নামি না, তবে মৌসুমীতে এখানে এসে জলে নামতে পেরেছি। তার সবথেকে বড় কারণ যেটা হচ্ছে যে এখানে এই যে সিঁড়িটা বানানো রয়েছে, এই সিঁড়িটা ধরে ধরে আপনারা কিন্তু আরামসে নামতে পারেন জলে।
কি সুন্দর লাগছে, পুরো নৌকাটার উপরেই মনে হচ্ছে যেন রোদ্দুরটা পড়েছে, আর ওই যে সূর্য উপরে, অপূর্ব লাগছে। পায়ে তো বালি পাচ্ছি, তো সুতরাং এই জায়গাটাতে বোঝাই যাচ্ছে যে এখানে নামা যেতে পারে, তবে বেশি দূরে যাওয়া যাবে না, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে যা খাবার দাবার দেখতে পাচ্ছি, সাংঘাতিক রকমের একটা জমাটি খাবার দাবার। ভাত, ডাল, তার সঙ্গে পটল, আলু ভাজা, এখানে আচার, তার সঙ্গে আরেকটা ঝোল, মাছ এবং মাছ। আমি এত খেয়ে শেষ করতে পারবো না একা। যাই হোক, খাওয়া শুরু করা যাক, দেখা যাক কত দূর অবধি টানতে পারি। তবে এখানে বলে রাখা ভালো যে ভোলা মাছ যেটা দেখছেন ওটা আমার কিন্তু এক্সট্রা অর্ডার করা। জেনারেলি প্যাকেজে দুটো মাছ আসে। যদি আপনাকে এক্সট্রা মাছ অর্ডার করতে হয় তাহলে সেটা কিন্তু আপনাকে এক্সট্রা কস্ট দিয়ে অর্ডার করতে হবে, তবে বাই ডিফল্ট আপনার দুটো মাছ থাকবে, তাতেই যথেষ্ট, প্রচুর। লাঞ্চ করতে করতেই চোখে পড়ছিল যে সূর্যদেবের কিন্তু এবার টাটা বাই বাই বলার সময় এসে গেছে, আর ততক্ষণে ভাটাও এসে গেছে। তাই সমুদ্র আমাদের ছোট্ট একটা সুযোগ করে দিয়েছে বিচে নামার। আর কি ঘরে থাকা যায় নাকি? বিকেলবেলা সমুদ্রের নোনা জলে পা ভেজাতে ভেজাতে সূর্যাস্ত দেখছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। কি অসাধারণ লাগছে ওই দিকটাতে, আমি দেখালে বুঝতে পারবেন। আহা, অপূর্ব, কত রঙের মিশ্রণ পুরো এই গোটা আকাশটা জুড়ে, দারুণ। আগেও বলেছি যে সমুদ্রে এলে সানসেট কিন্তু আমি কোনোদিন মিস করি না, কিন্তু এবারের সানসেট যেন বাকি সব স্মৃতিকে ভুলিয়ে দিল। জীবনকে তো আমরা সবসময় রঙিন করে দেখতে ভালোবাসি, তবুও হাজারো রঙের খেলাও যে আমাদের মনে কখনো কখনো একটা বিষণ্ণতার আঁচড় কেটে দিয়ে যেতে পারে, তার প্রমাণ হয়ে থেকে গেল এই মৌসুমী সূর্যাস্ত। মাঝে কয়েকটা ছোটখাটো আনন্দের ছিটে যে নেই বলবো না, তবু এই একলা বিকেলে আকাশের এই সিঁদুরে লাল রংটা হয়তো আমার মন খারাপ করা বিকেলের তালিকাতে বহুদিন থেকে যাবে। সন্ধ্যের মৌসুমীর চেহারাটা কিন্তু একেবারেই অন্যরকম। হাজারো আলোয় সেজে উঠেছে শ্রীজাইন, চারদিকে কেমন যেন একটা নাইট পার্টি মার্কা ব্যস্ততা। তবে ক্যাম্পের বাইরের চেহারাটা কিন্তু পুরো অন্যরকম। একটা সত্যিকারের গ্রামের সন্ধে, বয়স্ক মানুষদের একসাথে বসে তাস খেলা, কিংবা পাড়ার চায়ের দোকানে সবার একসাথে ভিড় করে বসে আড্ডা দেওয়া, কিংবা পাশেই একটা ছোট্ট খাট্ট মাছের আড়তে বেচা কেনার ভিড়, অথবা গ্রামের বাচ্চাদের একসাথে বসে সন্ধ্যের পড়াশোনা। একটা অদ্ভুত সুন্দর ছোটবেলাকার ছোঁয়া পাচ্ছি এখানে। আরে বাপরে, তোরা সবাই একসাথে মিলে পড়াশোনা করছিস? কে পড়ায়? কে পড়ায়? তোর মা পড়ায়? আরে বাপরে, তুই কোন ক্লাস? 2? সবাই 2? তোর 3? তোর 3? তোর 1? আরে বাপরে, বাহ। একটা প্রচণ্ড হৈহুজ্জুতির পরে এখন ঘরে এলাম, খাবো। এখন অল্প করেই খাবার নিয়েছি, বেশি খাবার নিইনি। কালকে সানরাইজ দেখতে যাব ম্যানগ্রোভের দিকটাতে,
এখানে একটা জিনিস বলে রাখি যে রাত্রিবেলা খাওয়ার হিসেবে, ডিনার হিসেবে আপনাদের প্যাকেজের মধ্যে ডাল ভাত, আপনি রুটিও নিতে পারেন, ডাল ভাত, তার সঙ্গে তরকারি, সবজি, চিকেন, ডিম, এগুলো হচ্ছে আপনাদের নর্মাল প্যাকেজের মধ্যে। কিন্তু যদি আপনারা মাটন খেতে চান, আগে থেকে বলে রাখবেন মাটন আছে, কিন্তু আমি মাটন নিয়েছি। মাটনের জন্য কিন্তু আপনাকে প্যাকেজের মধ্যে আপনাকে 100 টাকা আরও এক্সট্রা দিতে হবে। আমি মাটন ভক্ত, তো সেই জন্য অল্প একটু মাটন নিয়ে নিয়েছি। হালকা করে খাবো, চটপট শোবো, তারপরে সকালবেলা ম্যানগ্রোভ। দারুণ টেস্টি, দারুণ বানিয়েছে। হ্যাঁ, একদম দারুণ মাটন কারি বলতে যা বোঝায়, একদম পিওর সেই জিনিস। ঘরে বানানো মাটন কারি মনে হচ্ছে। গুড নাইট। আস্তে আস্তে এই অন্ধকার থেকে মর্নিং টুইলাইটের দিকে কিন্তু সময়টা এগোচ্ছে। চারদিক পুরো শান্ত। সন্ধেবেলা যেরকম হই হট্টগোল হচ্ছিল এখানে, এখন কিন্তু পিন ড্রপ সাইলেন্স, কেউ নেই। আর পিছনে আকাশের রংটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে একটু পরেই সূর্য উঠবে। মোরগের ডাক শুনতে পেয়ে গেছি, সো ম্যানগ্রোভের দিকে যাব। চলুন যাওয়া যাক। ওই নৌকোর ওখানটা অবধি ছিল? ওই নৌকোটাতে আমার ছিল, আবার ভিতরে করেছি। আচ্ছা, এইগুলো সব প্রজেক্ট ছিল, ওইগুলো সব প্রজেক্ট ছিল, সব ভেঙে গেছে। সব ভেঙে গেছে। হ্যাঁ, ওই রাস্তা ছিল এই ধার থেকে, এটা ওর ঢালাই রাস্তা ছিল। এইটা সোজা চলে যায় একদম ম্যানগ্রোভ। আচ্ছা, শেষে, একদম শেষে। শেষে ম্যানগ্রোভ। আকাশ একটু মেঘলা, তাই সূর্যের মুখ অত সহজে কিন্তু আজ দেখা যাবে বলে মনে হচ্ছে না। তবে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ক্যাম্প থেকে হেঁটে 1 কিলোমিটার গেলেই আয়লাতে নষ্ট হয়ে যাওয়া প্রচুর পুরনো ম্যানগ্রোভের সারি। সারা বিচ জুড়ে যেন যুদ্ধে হেরে যাওয়া মৃত, নিশ্চুপ, নিথর সৈনিকের মতো সারে সারে দাঁড়িয়ে রয়েছে ওই ম্যানগ্রোভগুলো, প্রকৃতির বুকে একটা অদ্ভুত ফসিল হয়ে। আর তাদেরকে ঘিরে ঠেসমূল উঁচিয়ে পাহারা দিচ্ছে কিছু জীবন্ত ম্যানগ্রোভের সারি। সূর্যকে লুকিয়ে রেখে বয়ে যাওয়া ওই মেঘেদের দল যেন প্রতি মুহূর্তে সময়ের হিসেব নিকেশ করে চলেছে। জলের ধাক্কায় দুলে ওঠা ওই সবুজ ঘাসের দল, কিংবা ধূসর বালিতে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ওই একলা সবুজ ছোট্ট গাছটা, কিংবা বালির উপরে ঝিনুকের ফেলে যাওয়া ওই দাগটা, কিংবা সূর্যের আলোয় কাঁচের মতো চিকচিক করে ওঠা সমুদ্রে ওই ভেসে থাকা একলা ছোট্ট নৌকাটা। বাংলার বুকে প্রকৃতির আঁকা এই এক অপরূপ ল্যান্ডস্কেপের আমি যে কি নাম দেব সেটা ভাবতে ভাবতেই কেটে গেল বেশ কিছুটা ঘন্টা। দারুণ লাগছে কিন্তু, মানে প্রকৃতির বুকে এই যে 24টা ঘন্টা নিজের শহরের যানজট, পলিউশন এইসব থেকে ফ্রি হয়ে কিছুটা অল্প সময় কাটাতে এসেছি। এই যে সকালবেলা মুখে সূর্যের আলোটা পড়ছে, আমি স্টিমারের শব্দ শুনতে পাচ্ছি, তার সাথে সাথে এই যে একটা হালকা হাওয়া লাগছে গায়ে, মানে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ছুটির দিন কিভাবে যে কেটে যায় মানে বলে বোঝানো মুশকিল। এক কথায় মানে খুব সত্যি বলতে, আমরা যারা সোম থেকে শুক্র বা সোম থেকে শনি অফিসের কাজ নিয়ে প্রচণ্ড রকমভাবে ব্যস্ত থাকি এবং মানে এই যান্ত্রিক জীবনের জাঁতাকলে পড়ে পিষতে থাকি, তাদের একটু ব্রিদিং স্পেস নেওয়ার জন্যে এরকম ছোট ছোট জায়গায় উইকেন্ড ডেস্টিনেশনে কিন্তু আসা খুব দরকার। মানে এটা মেন্টাল রিল্যাক্সেশন এবং এটা সত্যি বলতে মানুষকে অনেক বেশি স্বস্তি দেয়, মন ভালো থাকে, আসা উচিত। ইংল্যান্ডের ম্যাকমিলান কোম্পানি প্রকাশ করে যে সংকলন গ্রন্থটি তাকে নোবেল পুরস্কারের শিরোপা এনে দেয়। সৃজাইনে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা মানে যারা শহর থেকে আসছি, এসে আমরা বিভিন্ন রিসর্টে গিয়ে উঠি, মন্দারমণি, দীঘা এই সমস্ত জায়গাতে গেলে বিভিন্ন হোটেল বা রিসর্টে গিয়ে উঠি। এই জায়গাটাতে এলে হোটেল হোটেল ফিল কিন্তু একদম হবে না, বরং যে ফিলটা হবে সেটা হচ্ছে, ধরুন আপনি গ্রামের আপনার কোনো বন্ধু থাকে যার বাড়ি একদম সমুদ্রের পাড়ে, আপনি তার বাড়িতে 2 দিন সময় কাটাতে গেছেন।
সেখানে যে ফিলটা হবে সৃজা ইনে এসে আমার ঠিক এক্স্যাক্টলি সেই ফিলটা হচ্ছে। এখানকার ঘর, রুম সেট আপ, যতগুলো ঘর দেখতে পাচ্ছি সবই কিন্তু এরকম মানে নিজের বাড়ির মতো একটা ফিল। যখন যা চাইছি প্রয়োজনের অতিরিক্ত পাচ্ছি, এইটা একটা কিন্তু বিশাল বড় ব্যাপার। আর সবথেকে বড় কথা খাবার, ওনারা যা খাবার দিয়েছেন আমি খেয়ে শেষ করতে পারিনি। আমাকে ভাত কম নিতে হয়েছে, তরকারি একটু কমিয়ে দিতে হয়েছে, এত খাবার, এটা আলাদাই আতিথেয়তা। গ্রামের সন্ধ্যের মতো গ্রামের সকালও কিন্তু কথা বলে। আকাশে বাতাসে ভেসে বেড়ায় একটা ভিজে কাদামাটির সোঁদা গন্ধ। ঘরের উঠোনে তুলসী তলায় কাদা লেপছে কেউ বা মাছ ধরার জাল বুনছে। পুরনো রেডিওতে বিবিধ ভারতীর একটা চাপা যান্ত্রিক সুর ছেলেবেলাকে মনে করিয়ে দিচ্ছে, আর মনকে খুশি করে দিচ্ছে কিছু নিষ্পাপ মিষ্টি মুখের হাসি। আর তার সাথে এক টুকরো সমুদ্র, নোনা হাওয়া, আর চারদিক জুড়ে সবুজ আর নীলের মাখামাখি। কখনো সূর্যাস্তের একটা মলিন বিষণ্ণ ক্যানভাস। যদিও বা সেটা মাত্র 24 ঘন্টার ট্যুর, তবে এইটুকু প্রাপ্তির জন্যই তো এখানে আসা। সবশেষে একটাই কথা বলবো, গত 24 ঘন্টা জুড়ে মৌসুমী আমাকে যা যা মুহূর্ত উপহার দিয়েছে তার জন্য হয়তো সমুদ্রের কাছে আমি বহুদিন ঋণী হয়ে থাকব। ব্যস্ত জীবনের ইঁদুর দৌড়ে হাঁপিয়ে যাওয়া এই আমরা তো একটুখানি পাওয়ার আশাতেই ছুটে যাই প্রকৃতির কাছে। মৌসুমী আইল্যান্ড আর সৃজা ইন ক্যাম্প এবারে কিন্তু আমার সেই চাওয়া পাওয়ার একটা নিশ্চুপ সাক্ষী হয়ে থেকে গেল। হয়তো আমি আবারও আসবো এখানে অন্য কোনো দিন, তবে আজ আমার এবারে ফিরে যাওয়ার পালা, কারণ কাঞ্চনজঙ্ঘার ডাক এসে গেছে এবার। তাই খুব জলদি আপনাদের সাথে দেখা হবে আমার আবার পাহাড়ের কোনো একটা চেনা ঠিকানাতে। তবে মৌসুমীর ডায়েরি আমি আজ এখানেই বন্ধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।